আধুনিক তথ্য প্রযুক্তির অবিস্মরণীয় বিপ্লবের ফলে পৃথিবীর মানচিত্র আজ এক হয়ে যাচ্ছে। ফাইবার অপটিক কেবলের দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে বিলীন হয়ে যাচ্ছে ভৌগোলিক সীমারেখা। যোগাযোগের এই উন্নত প্রযুক্তির ফলে সমগ্র পৃথিবীর তথ্য ভাণ্ডার যেন হয়ে গেছে এক সূত্রে গাঁথা। প্রযুক্তি দুনিয়ার সীমাহীন কল্যাণ মানুষের জীবনযাত্রায় নিয়ে এসেছে ব্যাপক পরিবর্তন। ইন্টারনেট সুবিধার কারণে এখন ঘরে বসেই সম্পন্ন হচ্ছে বহু জটিল কাজ। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। পিছিয়ে নেই চিকিৎসা বিজ্ঞান। দৈনন্দিন কাজের অনেক কিছুই চলে এসেছে রিমোট কন্ট্রোলে। আর এইসব সম্ভব হয়েছে অত্যাধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে। তথ্য প্রযুক্তির বিকাশ ও প্রসারে ক্রমাগত বদলে যাচ্ছে পৃথিবী। তবুও চলছে অবিরাম উদ্ভাবনী কর্মকাণ্ড। আর প্রযুক্তি দুনিয়ার সেসব উদ্ভাবনী কর্মকাণ্ড ও আগামী দিনের তথ্য প্রযুক্তির খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মানসুর। লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগতম। চলুন এবার জানা যাক কি থাকছে আমাদের আজকের এপিসোডে। দুবাইয়ের বাতাসে উঠছে পুলিশের গাড়ি। বিশেষ সিগন্যালের উপর থেকে নিয়ন্ত্রণ করবে ট্রাফিক জ্যাম। 12টি মডেলের ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি নিয়ে আসছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা ব্র্যান্ড প্রতিষ্ঠান BMW। বিশ্ববিখ্যাত 5 রাঁধুনি রোবট। ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। এবার চালু হচ্ছে বৈদ্যুতিক বিমান। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান সিমেন্সের সাথে যৌথভাবে কাজ করছে ইউরোপিয়ান বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। 2 পর্দার দুর্দান্ত চমক নিয়ে আসছে আসুসের নতুন ল্যাপটপ আসুস জেনবুক প্রো 2। মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিয়ে সাফল্যের দুটি ছড়িয়ে ডিজিটাল দেশ গঠন করে যাচ্ছে আইএসপি প্রতিষ্ঠান ইন্সপায়ার ব্রডব্যান্ড। সিনেমায় জেমস বন্ডকে দেখা যায় নানা সময় নানা গাড়িতে, এমনকি উড়ন্ত গাড়িতেও দেখা যায় সিনেমার এ নায়ককে। এবার দুবাই পুলিশের সৌজন্যে বাস্তবেই উঠছে গাড়ি। তবে এই গাড়িটি অপরাধীদের ধরতে নয়, মূলত ট্রাফিক সামলাতেই আকাশে উঠছে। ল্যাম্বরগিনি পেট্রোল কার্স, সেলফ ড্রাইভিং রোবট ও অ্যান্ড্রয়েড অফিসারদের পর এবার দুবাইয়ের পুলিশ হাতে এলো টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট। একটু সহজ করে বললে ফ্লাইং মোটরসাইকেল। তবে পুলিশ কর্মকর্তারা এটিকে আদর করে ডাকলো স্করপিয়ন। বাতাসে ভেসে থাকা এই ফ্লাইং মোটরসাইকেল বা স্করপিয়ন সম্পর্কে চলুন জেনে নিই বিস্তারিত। দুবাইয়ের ট্রাফিক পুলিশ মূলত রাস্তার ট্রাফিক জ্যাম সামলাতে তারা ব্যবহার করছেন টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট, আর একটু সহজ করে বললে ফ্লাইং মোটরবাইক। তবে পুলিশ কর্মকর্তারা এটিকে আদর করে ডাকেন স্করপিয়ন। রুশ তথ্য প্রযুক্তি সংস্থা হোভারসার্ফ এই স্করপিয়ন বা ফ্লাইং মোটরবাইকটি তৈরি করেছেন। এতে রয়েছে 4টি প্রপেলার, যা একে বাতাসে ভাসিয়ে রাখতে সাহায্য করে। ঘন্টায় 40 মাইল বেগে উঠতে পারে এই নতুন অভিনব যান। বাতাসে ভেসে থাকতে পারে একটানা 25 মিনিট। 600 পাউন্ড ওজন বহনে সক্ষম এই যানটি স্বয়ংক্রিয়ভাবেও উঠতে পারে। কয়েক মাস আগে এটি একটি প্রদর্শনীতে দেখানো হলেও এখন পুরোপুরি অপারেশনাল হয়ে গেছে। নির্মাতা সংস্থার সাথে দুবাই পুলিশের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে দুবাই পুলিশকে প্রচুর পরিমাণে এই স্করপিয়ন সরবরাহ করা হবে। ট্রয়ান নামের একটি জনপ্রিয় হলিউড সিনেমা যারা দেখেছেন তাদের কাছে এই নতুন বাইকের গতিবিধি বা কার্যকারিতা খুব একটা অচেনা নয়। সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে পুলিশের ভাড়াতে রয়েছে এই রকম আরও বহু গাড়ি। এখন অপেক্ষার পালা ট্রাফিক জ্যাম নিরসনে বাংলাদেশে কখন আসবে এই স্করপিয়ন। রোবট কথাটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে মানুষের মতো দেখতে বোকা শোকা যন্ত্র মানুষদের চেহারা। তবে বাস্তবে রোবটরা কিন্তু অনেক বুদ্ধিমান। তারা আজকাল মানুষকে নানা কাজেই সাহায্য করে। বিভিন্ন কলকারখানায় বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে, এমনকি বিভিন্ন বিপজ্জনক কাজেও। কিন্তু রান্নার মতো এত সূক্ষ্ম একটি কাজ রোবট দিয়ে কি করা সম্ভব? আপনি হয়তো মনে মনে ভাবছেন না, কখনোই সম্ভব না। কিন্তু আপনার ধারণা ভুল। বর্তমানে রোবটরা রান্নার দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। মানুষের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই রান্না করছে তারা। চলুন এবার জেনে নেই এমন কিছু রাঁধুনি রোবট সম্পর্কে।
রেস্টুরেন্টে রান্না করা বিশ্ববিখ্যাত 5 রোবট নিয়ে এই আয়োজন। প্রথমে পরিচয় করিয়ে দিব কফি মেকার গর্ডন। সান ফ্রান্সিসকোর মেট্রিয়ন শপিং সেন্টারের ছোট্ট এক ক্যাফে, নাম তার ক্যাফে এক্স। এখানেই কাজ করে গর্ডন নামের কফি মেকার রোবটটি। পুরো ক্যাফেটির কোথাও নেই কোনো ওয়েটার কিংবা কোনো বারটেন্ডার। কাঁচ দিয়ে ঘেরা অংশ, তার চারপাশে বসার চেয়ার। কাঁচে ঘেরা অংশটির ভেতরে কাজ করে এই কফির জাদুকর রোবটটি। নির্দিষ্ট প্যানেলে কিংবা ফোনে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে অর্ডার দিন কফি। এসপ্রেসো চান নাকি ল্যাটে, 3 ধরনের কফি বিন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। সিলেক্ট করুন কেমন মিষ্টি খাবেন, বেশি নাকি হালকা। এবার নির্ধারিত মূল্য পরিশোধ করুন। ব্যাস 20 সেকেন্ডের মধ্যেই গর্ডন আপনাকে বানিয়ে দিবে গরম ধোয়া ওঠা কফি। শুধু তাই নয়, একসঙ্গে অনেক কাপ কফি বানাতে পারে এই গর্ডন। সালাদের জাদুকর স্যালি। বিখ্যাত সিলিকন ভ্যালির নতুন তারকা রাঁধুনির নাম স্যালি। আর এই স্যালির বিশেষত্ব হচ্ছে সে শুধু সালাদ বানায়। তবে এই স্যালি কোনো মানুষ নয়, বরং একটি রোবট। হ্যাঁ, স্যালি হচ্ছে চপস্টিক্স কোম্পানির তৈরি বাদামি সবুজ রঙের বাক্স আকৃতির একটি রোবট। স্যালির কাজ সালাদ বানানো। স্যালির মধ্যে থাকে নানা সবজি ও ফলমূল সহ 21টি সালাদ তৈরির উপাদান। মাত্র 60 সেকেন্ডের মধ্যেই স্যালি এই 21টি উপাদান থেকে বেছে আপনার পছন্দের সালাদ তৈরি করে দিতে পারে। মোট 1000 রকমের সালাদ তৈরি করতে পারে স্যালি। প্রতিটি উপাদান একেবারে সঠিক পরিমাণে দিয়ে সবচেয়ে পারফেক্ট সালাদটি আপনাকে তৈরি করে দিবে সে। শুধু তাই নয়, সালাদে মোট কত ক্যালোরি আছে তাও আপনাকে জানিয়ে দেবে। অতি দ্রুততম সময়ে সালাদ তৈরিতে সক্ষম এই রোবটটি চালাতে একজন মানুষের প্রয়োজন। তবে ভবিষ্যতে আর কোনো মানুষের সাহায্য ছাড়াই কাজ করতে পারবে স্যালি। রামেন শেফ 2 বোন। চীনের সাংহাইয়ের টোকিও রোবট রামেন রেস্টুরেন্ট। এখানে কাজ করে 2 রোবট, নাম তাদের কোয়া এবং কোনা। এই 2 রোবট মাত্র 90 সেকেন্ডেই তৈরি করতে পারে ঐতিহ্যবাহী রামেন নুডলস। এই রোবটরা অবশ্য রামেন তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি একা একা করতে পারে না। রামেনের নুডলসগুলো তৈরি করার প্রক্রিয়াটি এখনও রপ্ত করতে পারেনি এই 2 বোন। তবে এরা দুজন জল ফোটানো, নুডলস সেদ্ধ করা, রামেনের বিভিন্ন উপাদান যেমন সেদ্ধ ডিম, মাংস, সবজি ইত্যাদি পরিমাণ মতো রামেনে যোগ করা, স্যুপ তৈরি করা প্রভৃতি সব কাজই করতে পারে। রামেন তৈরি করা ছাড়াও এরা রান্নাবান্নার শেষে নিজেরাই নিজেদের পরিষ্কার করতে পারে। পিৎজা বানানোর ওস্তাদ রোবট। 2016 সালে সিলিকন ভ্যালির জুমি পিৎজা রেস্টুরেন্টে পিৎজা বানানোর জন্য যুক্ত করেন কয়েকটি রোবট। রোবটগুলো পিৎজা বানানোর মতো কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারে অতি দ্রুততার সাথে। পিৎজার খামির বানানো, খামির বেলে রুটির আকার করা, উপরে সস ও অন্যান্য উপাদান দেয়া এবং সবশেষে 800 ডিগ্রির একটি ওভেনে পিৎজা প্রবেশ করানো সবই করে জুমি পিৎজার রোবটগুলো। মোট 3 ধরনের পিৎজা তৈরি করতে পারে এখানকার রোবটরা। বার্গার এক্সপার্ট রোবট। বার্গার বানানোর পদ্ধতি এমনিতে সহজ মনে হলেও একসাথে অনেক বার্গার বানাতে গেলে যে কেউ হিমশিম খেয়ে যাবে। তবে সম্প্রতি মোমেন্টাস মেশিনস তৈরি করেছে চমৎকার এক রোবট। বার্গার তৈরি করা যার কাছে কিছুই না। 1 ঘন্টায় 400টি বার্গার বানাতে পারে এই রোবট। বার্গার বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি নিজে নিজেই করতে পারে রোবটটি। বার্গারের বান রুটি কাটা, প্যাটি গ্রিল করা, মেয়োনিজ মাখানো, একটার পর একটা উপাদান সাজিয়ে বার্গার তৈরি করা সবকিছুই এটি নিজে নিজেই করতে পারে। প্রয়োজনীয় উপাদানগুলোর সাহায্যে ঘন্টায় 400টি বার্গার বানানোর ফলে বেঁচে যাবে অনেক সময়। সময় হয়েছে লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডেটা লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন দেওয়াটাই বলছিল। হ্যালো ভাই আপনার ডেটা লাইন খুলে হয়ে যেত ডাউনলোড স্পিড পুরো স্লো। বস উত্তরপাড়ার লাইনে সমস্যা, টেকা বাড়ান লাইন ঠিক করুন। উত্তরপাড়ার লাইনে আবার ডিস্টার্ব। ওই দিন না ঠিক করলি? কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ। টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। কিন্তু মামা
এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল পামু কো? বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় 2 দিন পর পর, থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা। সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট। কারণ কিলোবাইট মেগাবাইটের দিন শেষ, গিগাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ। লিও ICT Cables Limited, confident with quality. বিরতির পর সবাইকে স্বাগতম লিউ ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। গাড়ির মডেল বদলাচ্ছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আগামী 2020 সালের জুনের মধ্যেই বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির বিক্রি বাড়াচ্ছে ওয়ার্ল্ডের অন্যতম বড় এই গাড়ি নির্মাণ সংস্থাটি। অনেক বড় পরিসরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের প্রকল্পটি আগামী 2025 সালের মধ্যে 12টি পুরোপুরি বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির মডেল আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ডিজেল চালিত গাড়ির চেয়ে বেশি গতির বিষয়টিও এই ইলেকট্রিক গাড়িতে টপ প্রায়োরিটি দেওয়া হবে। পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকদের ক্রয় ক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখবে BMW কর্তৃপক্ষ। নতুন মডেলের এই ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি সম্পর্কে চলুন জেনে নিই বিস্তারিত। বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাণ সংস্থা BMW আগামী 2025 সালের মধ্যে 12টি মডেলের পুরোপুরি বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বাজারে আনার বিষয়ে দ্রুত কাজ করে যাচ্ছে। BMW 2013 সালে তাদের i3 বৈদ্যুতিক গাড়ি আনলেও এর বিক্রি অপেক্ষাকৃত কম ছিল। এর ফলে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি তৈরির ওপর জোর দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিল সংস্থাটি, কিন্তু এই সিদ্ধান্তহীনতার অবস্থা শেষ হয় সম্প্রতি। BMW সিদ্ধান্ত নেয় তারা বড় পরিসরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যাবে। 2025 সালের মধ্যে 12টি পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির মডেল আনার লক্ষ্য নেয় তারা এই বছর বিশ্বব্যাপী 1 লাখ পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্য পূরণ করতে পেরেছে। আর পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে যেতে আর্থিক সহায়তা পাওয়ার জন্য দহন ইঞ্জিন চালিত গাড়ি তৈরি ও বিক্রি অব্যাহত থাকবে। BMW সংস্থা মনে করেন ডিজেল কেনা গ্রাহকদের কথা মাথায় রেখে চলা একদম অযৌক্তিক। সময় বদলাচ্ছে, একদিন ডিজেল মজুদও ফুরিয়ে যেতে পারে। তাই এখন থেকে আমাদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে অভ্যস্ত হওয়া উচিত। জ্বালানি হিসাবে বিমানে মূলত এভিয়েশন টারবাইন ফুয়েল ATF ব্যবহৃত হয়। সময়ের চাহিদা মেটাতে বিজ্ঞানীরা জেট ফুয়েলের পাশাপাশি বায়োফুয়েল কিংবা GTL গ্যাস টু লিকুইডের মতো জ্বালানি নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এবার বিদ্যুৎ ভিত্তিক জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব। হাইড্রোজেন জ্বালানি ভবিষ্যতে বিমানের জ্বালানির চাহিদা মেটাতে পারবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। জলবায়ু পরিবর্তন এবং জ্বালানির প্রাপ্যতা কমে আসার কারণে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তেল পরবর্তী সময়ে জ্বালানির প্রধান বিকল্প হিসাবে বিদ্যুৎ শক্তির কথা ভাবছেন। তাই জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান সিমেন্স এবং ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস যৌথভাবে নির্মাণ করছেন বৈদ্যুতিক বিমান। চলুন জেনে নিই বিস্তারিত। বিমানের জ্বালানি হিসেবে মূলত অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF ব্যবহার করা হয়, কিন্তু এ জ্বালানি একসময় ফুরিয়ে যাবে। তাই এর বিকল্প হিসাবে বিদ্যুৎ ভিত্তিক জ্বালানির প্রতি আগ্রহ বাড়ছে দিন দিন। যদিও বিজ্ঞানীরা জেট ফুয়েলের পাশাপাশি বায়োফুয়েল কিংবা গ্যাস টু লিকুইডের মতো জ্বালানি নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে জ্বালানি ফুয়েল বা তেল ফুরিয়ে গেলে বিদ্যুৎ শক্তির বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছেন বিজ্ঞানীরা। এটি একটি চ্যালেঞ্জিং স্বপ্ন, আর এর বাস্তবায়নে এগিয়ে এসেছে বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের তালিকায় সবার আগে রয়েছে ইউরোপিয়ান বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। বিদ্যুৎ নির্ভর বিমান জ্বালানির ব্যবস্থার লক্ষ্যে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান সিমেন্সের সাথে যৌথভাবে কাজ করছে এয়ারবাস। নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের বিদ্যুৎ ভিত্তিক বিমান গবেষণা প্রোগ্রামও কিনেছে এয়ারবাস। 2015 সালে ইফ্যান লাইট এয়ারক্রাফট ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দারুণ এক সম্ভাবনাময় দুয়ার উন্মোচন করেছে এয়ারবাস। সেই সাফল্যের ধারাবাহিকতায় এখন দূরপাল্লার যাত্রীবাহী বিমানের জন্যও বিদ্যুৎ ভিত্তিক জ্বালানি ব্যবহারের চিন্তা ভাবনা করছে প্রতিষ্ঠানটি। তবে নতুন জ্বালানি নির্ভর যানের ক্ষেত্রে এয়ারবাসের সবথেকে বড় সাফল্য ভাহানা। 2টি প্রপেলার এবং 4টি ইঞ্জিন থাকবে ভাহানার, আর এসব কিছুই চলবে বিদ্যুৎ শক্তির মাধ্যমে। সম্প্রতি ভাহানা টিম ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই পরীক্ষামূলক উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিটি এয়ারবাস। তারা 2018 সালেই নিজেদের সামর্থ্য প্রমাণ করার ঘোষণা দিয়েছে। সিটি এয়ারবাসের এই বিশেষ বিমানে একসাথে 4 জন যাত্রী পরিবহনের সুযোগ থাকবে। এই দৌড়ে আরও রয়েছে ইসরায়েল ভিত্তিক প্রতিষ্ঠান এভিয়েশন এয়ারক্রাফট, নাসা X-57 ম্যাক্সওয়েল ও পিপিস্ট্রেল আলফা ইলেকট্রা। এদের বেশিরভাগই আগামী বছরের মধ্যে বিমানের জ্বালানিতে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে তেল পরবর্তী প্রজন্মকে সমৃদ্ধ করার ব্যাপক কার্যক্রম এগিয়ে চলছে। আবারও সময় হয়েছে লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। ভাবি কেমন আছেন? আরে রাখেন আপনার ভাবি, দিনের মধ্যে 4 বার আপনার ডিটেইল লাইন উধাও হয়, আপনার কাছ থেকে লাইন দেওয়াটাই বলছিল। হ্যালো ভাই আপনার ডেটা লাইন খুলে হয়ে যেত ডাউনলোড স্পিড পুরো স্লো। বস উত্তরপাড়ার লাইনে সমস্যা, টেকা বাড়ান লাইন ঠিক করবো। উত্তরপাড়ার লাইনে আবার ডিস্টার্ব, ওই দিন না ঠিক করলি? কি বাকি না ব্যবসায় বুঝি আবার সমস্যা? একদিনে এতবার তোমার কানেকশন হাওয়া হয়ে গেলে মানুষ তোমার লাইন রাখবে কেন? কি করবো মামা, বাজারের নাম করা কেবলই তো কিনছিলাম। নাম করা দেখে কিনলেই তো হবে না, তাইলে? কাজটা কেমন করে সেটাও তো জানতে হবে। তথ্য প্রযুক্তির মহাসড়ক এখন বাংলাদেশ, টিকে থাকতে হলে ব্যবহার করতে হবে সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল। কিন্তু মামা এই সেরা প্রযুক্তির ফাইবার অপটিক কেবল পাবো কই? বিশ্বের 1 নম্বর জাপানের ফুজিকোরা কালার কোটেড কোড দিয়ে উন্নত মানের অটোমেটিক মেশিনে বিদেশি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রস্তুত হয় লিও ফাইবার অপটিক কেবল। ITU নীতিমালা অনুসারে বাংলাদেশ হাইটেক পার্কে উৎপাদিত এই পণ্য বিদেশি যে কোনো কেবলের চেয়ে উন্নত। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি না হওয়াতে নিম্নমানের সস্তা কেবল নষ্ট হয় 2 দিন পর পর, থাকে না ডেটার কোনো সুরক্ষা কিংবা সর্বোচ্চ গতির নিশ্চয়তা। সেখানে লিও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায় বছরের পর বছর নিশ্চিন্তে। কি বুঝলা? সস্তা কেবলের দিন শেষ, অনলি লিও ফাইবার অপটিক কেবল। কারেক্ট, কারণ কিলোবাইট মেগাবাইটের দিন শেষ, গিগাবাইটের গতিতে এগোচ্ছে বাংলাদেশ। Leo ICT Cables Limited, confident with quality. বিরতির পর আবারও স্বাগতম লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। অফিস, বাসা কিংবা গাড়িতে বসে প্রয়োজনীয় অনেক কাজ সম্পন্ন করার প্রিয় ডিভাইস এখন ল্যাপটপ। আর আসুসের জেনবুক বাজারের আধুনিক ফিচার সম্পন্ন ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম। এবার আরও আধুনিক ও উদ্ভাবনী রূপ নিয়ে এসেছে আসুস জেনবুক প্রো 2। একটি নয়, ল্যাপটপ খুলে বসলেই চোখ চলে যাবে 2টি পর্দায়, আর দুটোই আধুনিক 4K প্রযুক্তি সম্পন্ন। 2 পর্দা দিয়ে একসঙ্গে করা যাবে নানা ধরনের কাজ। কিবোর্ডের উপর থাকা পর্দাটিতে একসঙ্গে চালানো যাবে একাধিক অ্যাপ, যা বাড়িয়ে দেবে কাজের গতি। এই ল্যাপটপ উচ্চ রেজলিউশন ছবি, 4K ভিডিও, বিশাল ডেটাবেস ব্যবস্থাপনা আর ব্যান্ড অ্যাপ্লিকেশন কাজ করা যায় খুব সহজেই। চলুন জেনে নেই বিস্তারিত। পর্দা বিশিষ্ট দুর্দান্ত চমক নিয়ে আসা অত্যাধুনিক প্রযুক্তির আসুসের এই নতুন ল্যাপটপ আসুস জেনবুক প্রো 2। 2 পর্দা দিয়ে একসঙ্গে করা যাবে নানা ধরনের কাজ। বিশেষ করে মাল্টিটাস্ক যারা করতে চান তাদের জন্য জেনবুকের নতুন এই সংস্করণ এসেছে বিশাল চমক হয়ে।
ল্যাপটপটির 15.6 ইঞ্চির মূল পর্দা 4K ও এলইডি প্যানেল সম্পন্ন। কিবোর্ডের ওপরে থাকা স্ক্রিন প্যাড প্লাসও কম যায় না, সেটিও মূল পর্দার মতো 4K রেজুলেশনের, তাই এতে ছবি ও ভিডিও সম্পাদনা হবে আরও নিখুঁত। মাল্টিটাস্ক বা একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মূল পর্দায় কোনো ছবি বা ভিডিও সম্পাদনা করার সময় একই সময় স্ক্রিন প্যাড প্লাসে গান চালাতে পারবেন। আবার মূল পর্দায় স্কাইপে কল এলে কথা বলতে বলতেই স্ক্রিন প্যাড প্লাসে হিসাব নিকাশ ও ছবি আঁকা চালিয়ে যাওয়া যাবে। কিবোর্ডের ওপরে থাকা পর্দাটিতে একসঙ্গে চালানো যাবে একাধিক অ্যাপ, যা বাড়িয়ে দিবে কাজের গতি। স্ক্রিন প্যাড প্লাস আর মূল পর্দার পাশাপাশি এই ল্যাপটপে আছে টাচপ্যাড ও নাম্বার প্যাড। টাচস্ক্রিন সেন্সরটিও বেশ বাস্তবসম্মত, অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পরিচালিত হবে এমন অতি উচ্চমাত্রার সেন্সর নয়, আবার সহজে পরিচালনা করা যাবে না এমন স্থিরও নয়। যথোপযুক্ত সেন্সর ক্ষমতা রয়েছে ল্যাপটপটির প্রতিটি পর্দায়। কোর i9 প্রসেসর সমৃদ্ধ জেনবুক প্রো ডুয়োর ভেতরের 8টি হাইপার থ্রেডেড কোর 2.6 গিগাহার্টজ বেস স্পিড এর গতিকে আরও বাড়িয়ে দেয়। এই গতি সর্বোচ্চ 4.5 গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। এর সঙ্গে 32 জিবি মেমোরি তো আছেই। এই ল্যাপটপে উচ্চ রেজুলেশনের ছবি, 4K ভিডিও, বিশাল ডেটাবেস ব্যবস্থাপনা আর CAD অ্যাপ্লিকেশনে কাজ করা সহজ করে দেয়। জেনবুক প্রো ডুয়োতে যে কোনো সফটওয়্যার সহজে কাজ করবে, কারণ এর 1 টেরাবাইট SSD যে কোনো অ্যাপ্লিকেশনকে দ্রুত পরিচালনা করতে পারদর্শী। এই ল্যাপটপের ওয়েবক্যাম, হেডফোন জ্যাক আর অ্যারে মাইক্রোফোন সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস ও অ্যাপ্লিকেশনকে ধারণ করতে পারে। অ্যালেক্সা ভয়েস রিকগনিশন করতে পারবে এই নতুন জেনবুকটি। জেনবুকের নতুন এই সংস্করণ উত্তাপ আর শব্দ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি এগিয়ে আছে। সর্বোচ্চ গতিতেও এর অভ্যন্তরীণ তাপমাত্রা থাকবে সহনীয়। ডিজিটাল বাংলাদেশ গঠনে ক্রমাগত কাজ করে যাচ্ছে বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। শহর গ্রাম ছাড়িয়ে দেশের দুর্গম অঞ্চলেও তারা পৌঁছে দিচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা। সুনাম ও সাফল্যের সঙ্গে সেবা প্রদানকারী আইএসপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্সপায়ার ব্রডব্যান্ড অন্যতম। সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ইন্টারনেট সেবার প্রতিশ্রুতি নিয়ে ইন্সপায়ার ব্রডব্যান্ড 2005 সালে তারা কার্যক্রম শুরু করে। তারপর গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এটি পরিণত হয় সফল আইএসপি প্রতিষ্ঠান হিসেবে। এই আইএসপি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের পণ্য ও পরিষেবা দিয়ে মান বজায় রেখে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিয়ে অবদান রাখছে দেশ উন্নয়নে। চলুন এবার জেনে নেই ইন্সপায়ার ব্রডব্যান্ডের এগিয়ে চলার গল্প ও আগামী পরিকল্পনা প্রতিষ্ঠানটির সিইও এর মুখ থেকে। আমাদের ব্যবসার শুরুটা মেইনলি খেলার চলেই, তো সেইখান থেকে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলি এবং আমাদের একটা বড় ভাই ছিল সিনিয়র। আমরা তিনজন মিলে ডিসকাস করে যে আমরা এই মার্কেটটাতে হয়তো ব্যবসা করতে পারি। নিজেরা আলাপ আলোচনা করে 2014 সাল থেকে আমরা বিজনেসটা শুরু করি। তখন আমাদের খুবই অল্প সংখ্যক গ্রাহক ছিল এবং এমপ্লয়ি ছিল, মাত্র 2জন এমপ্লয়ি নিয়ে আমরা বিজনেসটা শুরু করি। তো তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে আজকে এত দূর চলে আসছি। আজকে প্রায় 5000-এর মতো গ্রাহক এবং 3 থানাতে আমরা লাইসেন্স কভার করে। আমরা 3টা থানাতেই পুরোপুরি এখন অপারেশন চালাচ্ছি। মিরপুর থানা, শাহালি থানা, পল্লবী থানা আছে। সব জায়গাতেই গ্রাহকরা যেখান থেকে লাইন নিতে চাচ্ছে আমরা দিতে পারছি এবং 24 ঘন্টা আমাদের কল সেন্টার খোলা থাকে লজিক্যাল সাপোর্টের জন্য। আমরা 2015 সালের থেকেই মোটামুটিভাবে সম্পূর্ণ কোম্পানিটাকে ডিজিটালি অপারেট করি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, আইএসপি সলিউশনের মাধ্যমে, যেন গ্রাহকরা ঘরে বসে ওয়ান স্টপ সলিউশন ব্যবহার করতে পারে। গ্রাহকদের সাথে আমাদের আমরা বেশ কমিটেড থাকার চেষ্টা করি, যেমন 99% উপরে আমরা আপ টাইম দেওয়ার চেষ্টা করি। কোনো কারণে যদি তাদের ডিলেও হয় আমাদের সাপোর্টটা দিতে, আমরা তাদেরকে মেসেজের মাধ্যমে অথবা ফোন দিয়ে সেটা নোটিফাই করি। আমাদের এই বিজনেসের খুব বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিজনেসের সিকিউরিটি এবং ফান্ডিং।
আমাদেরকে সাধারণত কোনো ব্যাংক বা গভর্নমেন্ট এই বিষয়টাতে ফান্ড করতে চায় না। দ্বিতীয় আরও একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সেটা হচ্ছে ট্রান্সমিশন। আমাদের সরকারের কাছে হয়তো একটা দাবি থাকে যে আমাদের এই সমস্যাগুলো তারা যদি দেখতে পারতো, তাহলে আমাদের এই মার্কেটে কয়েক লক্ষ মানুষের জীবিকা চলে, আমাদের মতো অনেক আইএসপি আছে, এই আইএসপিগুলি হয়তো আরও ভালো বিজনেস করতে পারতো। সময় হলো বিদায় নেবার, তবে আগামী সপ্তাহে আবারও আসছি টেক দুনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে লিও ফাইবার প্রেজেন্স টেক ওয়ার্ল্ডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।